যে কোনো কিছু পাঠের ক্ষেত্রে, সেটা কবিতা পাঠ হোক, গল্প পাঠ হোক, তোমরা যখন পড়ছো তখন কিন্তু লেখাটা ভালো করে খেয়াল করবে। প্রত্যেকটা শব্দ যেরকমভাবে লেখা আছে সেটা খেয়াল করবে। একটা প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি, আমি আবার ব্যাক করছি। প্রবলেমটা কি হচ্ছে একটু আমি খোঁজ নিয়ে নিই। হ্যাঁ, হ্যালো, তাহলে আবার নতুন করে শুরু করি। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অবশ্যই যে কোনো কিছু পড়ার ক্ষেত্রে যেরকমভাবে বইয়ে রয়েছে শব্দগুলো সেই রকমভাবে পড়বে, তাহলে তোমাদের ভুল হবে না। পড়াটার ক্ষেত্রটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পড়া যদি ভুলভাবে হয় তাহলে কিন্তু তোমার সেই ভুলটা থেকে যাবে, সেই ভুলটা আজীবনের জন্য থেকে যাবে। অতএব ওকে, থ্যাংক ইউ, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। ভুলটা আজীবনের জন্য থেকে যাবে। ওই ভুলটা সংশোধনের জন্য যেটা প্রথমে দরকার সেটা হচ্ছে শব্দগুলোকে ঠিকভাবে চিনতে হবে, ঠিকভাবে বুঝতে হবে, আর তার জন্য ঠিকভাবে পড়তে হবে। তোমরা ব্যবহারিক জীবন মানে সব সময়ের জন্য যে জীবনে আমরা কথা বলি, বাবা মা কাকা দাদা ভাই বোন বন্ধু বান্ধব, সেই কথা বলবার সময়ও যতটা সম্ভব উচ্চারণ ঠিক রাখবার চেষ্টা করবে। বয়শূন্য র ডয়শূন্য রয়ের উচ্চারণ, তালব্য স মূর্ধন্য স দন্তাশয়ের উচ্চারণ, সেগুলো পৃথকভাবে আমরা আমাদের চলাফেরায় হয়তো করতে পারি না, কিন্তু রফলার উচ্চারণটা তো করা যায়। রফলার উচ্চারণ যদি ঠিকভাবে না করো তাহলে দেখা যায় যে যখন কোনো কিছু লিখছো তখন রফলাটা পড়ে না। কারণ তুমি যদি প্রত্যেক উচ্চারণ করো, প্রত্যেক, তাহলে লেখার সময় ওই প্রত্যেক চলে আসে, পয়ে যে একটা রফলা আছে প্রত্যেক, এই ভুলটা হয়ে যায়। এই কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঠিকভাবে পড়া। আর কবিতা পড়ার ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে ছন্দ। অর্থাৎ যে ছন্দটা লেখা হচ্ছে, এবার সেটা কি ছন্দে লেখা হচ্ছে তোমার বোঝার জায়গা নেই, সেটা ছন্দ অনেক রকম হচ্ছে, সে নিয়ে আলোচনাও করছি না, কিন্তু একটা গতি তো থাকে কবিতায়। বিশেষ করে তোমরা যে কবিতাগুলো পড়ো সেই কবিতার প্রত্যেকটারই একটা গতি আছে। সেই গতিটাকে কিন্তু মেনটেন করা দরকার, গতিটাকে বজায় রাখা দরকার কবিতা পড়বার ক্ষেত্রে। তাহলে কবিতাটা অনেক বেশি নিজের কাছেই উপভোগ্য হয়ে ওঠে। তোমাদের অনেকেরই ধারণা বা অনেকেরই এই বক্তব্য থাকে যে গল্প যদিও বা নিজে নিজে পড়ে বুঝি, কবিতা নিজে পড়ে বুঝি না। কবিতা নিজে না পড়ে না বোঝার অন্যতম কারণ হচ্ছে কবিতাটা আমরা তোমরা ঠিকভাবে পড়তে পারছো না। যে গতিতে কবিতাটা রয়েছে, যে ছন্দে কবিতাটা রয়েছে, যে কোনো কবিতা সেভাবে যদি পড়া যায়, উচ্চারণটা যদি ঠিকভাবে করা যায়, প্রথম লাইন শব্দটা আমি এখন বললাম, আর বলবো না। কবিতার ক্ষেত্রে বলবো পংক্তি, প উয় হসন্ত কয় তয় রস্যি, ঠিক আছে, পংক্তি। কবিতার লাইন মানেই পংক্তি তা নয়, পদ চরণ অনেক রকম শব্দ দিয়ে বিভিন্ন রকম ব্যাপার আছে। আপাতত আমরা পংক্তি শব্দটাই কিন্তু ব্যবহার করব। তোমরাও কবিতার লাইন বলবে না, পংক্তি বলবে। উত্তর লেখার সময়ও ধরা যাক কোনো একটা কবিতার পংক্তি দিয়ে প্রশ্ন করা হলো কার লেখা কোন কবিতার অংশ, তোমরা লিখছো যে আলোচ্য অংশটি বা আলোচ্য লাইনটি, লাইন শব্দটা ব্যবহার করবে না, পংক্তি শব্দ ব্যবহার করবে কবিতার ক্ষেত্রে। গদ্যের ক্ষেত্রে আলোচ্য অংশটি, কবিতার ক্ষেত্রেও যদি আলোচ্য অংশটি বলো কোনো ক্ষতি নেই। লাইন শব্দটা কেন ব্যবহার করতে বলছি না, কারণ লাইন ইংরেজি শব্দ, ওটার তো একটা ভালো বাংলা প্রতিশব্দ আছে। যেখানে আমাদের ভালো বাংলা প্রতিশব্দ নেই সেখানে ইংরেজি শব্দের ব্যবহার, বা যে ইংরেজি শব্দটা ব্যবহৃত হয়ে চলেছে
ধরা যাক চেয়ার, টেবিল, মোবাইল, তাই না? এগুলো তো দূরভাষ, চলভাষ, এগুলো কঠিন। এগুলোর তুলনায় মোবাইলটা অনেক বেশি সহজ সরল এবং বোধগম্য, ওভাবেই চলতে হবে। কিন্তু তোমার এবং শিষ্ট সর্বত্র ব্যবহার করা হয়, এটাও খেয়াল রাখা দরকার। তো কবিতার ক্ষেত্রে পংক্তি শব্দটা বাংলায় বেশি ব্যবহৃত হয়, ফলে আমরা কিন্তু পংক্তি শব্দটাই বলবো, ঠিক আছে? তাহলে একটা পংক্তির সঙ্গে আর একটা পংক্তি যখন পড়া হচ্ছে, তখন ওটার মধ্যে যে একটা মিল আছে, আগে ঠিক কি বলা হলো, পরে ঠিক কি বলা হলো, কোনো কঠিন ব্যাপার নয়, একটু মন দিয়ে নিজে থেকে পড়লেই হবে। কে বুঝিয়ে দিলেন, স্কুলের স্যার বা আমরা বাইরে যেরকমভাবে তোমাদের সহায়তা করছি, তার অপেক্ষায় না থেকে দেখবে নিজে থেকেই অন্য কবিতাগুলো পড়ার চেষ্টা করবে, দেখবে যে বোঝা যাচ্ছে। আর তোমাদের, আমি পাঠ্য বইয়ের কথাই বলছি, পাঠ্য বইয়ের বাইরের কবিতা যে পড়তে পারবে, আগ্রহী হবে, এটা আরও বড় ব্যাপার, খুব ভালো। সেটা অন্তত পাঠ্য বইয়ের কবিতাগুলো নিজে নিজে পড়ে বোঝা যায়। আর সাথে তো তোমাদের পাঠ্য বইয়ে প্রত্যেকটা কবিতার তোমার প্রত্যেকটা শব্দের অর্থ লেখা আছে, ফলে সেই অর্থটা যেখানে তোমার বেঁধে যাচ্ছে, তখন সেই অর্থটা পেয়ে যাচ্ছ। সেই অর্থটা থেকে কবিতার পুরো ব্যাপারটা তোমাদের আয়ত্ত চলে আসছে। যখনই একটা জিনিস নিজে থেকে পড়ে বুঝতে পারবে, তখনই কিন্তু সেটার যথার্থ পড়া হবে। এবং তুমি যখন লিখবে তার উত্তর, দেখবে নিজে থেকেই লিখতে পারছো, কোনো সহায়িকা বইয়ের দরকার হচ্ছে না, কোনো প্রাইভেট টিউটরের সাহায্যের দরকার হচ্ছে না। এগুলোকে এড়িয়ে চলতে হবে। সহায়িকা বই প্রয়োজন আছে, একেবারে প্রয়োজন নেই তা নয়। ক্লাস 9-10-এ গিয়ে তার প্রয়োজন আছে। একটু উত্তরের মান, বড় বড় প্রশ্ন যেগুলো, সেগুলোর উত্তরের মান আরও ভালোভাবে আয়ত্ত করবার জন্য প্রয়োজন আছে। তোমাদের ক্লাসে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কোনো ছাত্রবন্ধু, কোনো সহায়িকা বইয়ের প্রয়োজন নেই। তোমরা নিজেরাই গদ্য বা পদ্যটাকে যদি ঠিকভাবে পড়ো, শব্দার্থ যেগুলো আছে সেগুলোকে যদি খেয়াল রেখে পড়ো, তাহলেই দেখবে তোমরা উত্তর লিখতে পারছো। আর ছোট প্রশ্নের একটা বাক্যে বা দুটো বাক্যে উত্তর লেখার, সঠিকভাবে উত্তর লেখার যে পদ্ধতি, 2-3টে জিনিস খেয়াল রাখলেই হয়ে যায়। আগামী দিনে কোনো একটি ক্লাসে আমি সঠিকভাবে উত্তর লেখার বৈশিষ্ট্যগুলো আলোচনা করব ব্ল্যাকবোর্ডে। আমি এখন যেখানে আছি, আমি আমার বাড়িতে নেই, আমার মেয়ে অসুস্থ, তাকে আমি ডাক্তার দেখানোর জন্য রয়েছি, কলকাতাতে রয়েছি। তো সেখানেই আমি যেখানে আছি আপাতত সেখানেই পড়াচ্ছি। তো আমি ব্ল্যাকবোর্ড ব্যবহার করব, হোয়াইট বোর্ড ব্যবহার করব, এবং তখন তোমাদেরকে সঠিকভাবে উত্তর লেখার যে ভুলগুলো তোমাদের হয় সেগুলো চিহ্নিত করে দেব। এগুলো ওভারকাম করতে গেলে কি করতে হবে সেগুলো বলে দেব। এই মোটামুটি প্রাথমিকভাবে আমি তোমাদের বললাম। এই কবিতাটা সুকুমার রায়ের আবোল তাবোল গ্রন্থের অন্তর্গত। এবার সুকুমার রায়, তোমরা জানো যে সুকুমার রায় হাসির গল্পের জন্য, হাসির নাটক, হাসির কবিতার জন্য বিখ্যাত। হাসির অনেক রকম ব্যাপার আছে। হ্যাঁ, নির্মল হাসি, অর্থাৎ একদম পরিষ্কার পরিচ্ছন্ন হাসি, ব্যঙ্গাত্মক হাসি, অনেক রকম হাস্যরস এটাকে বলা হয়। তো সুকুমার রায় বাংলা সাহিত্যে হাস্যরসের আমদানি করেছেন, এই কথাটা বললে বেশি বলা হবে, কেননা তার আগে অনেকেই হাস্যরসের সৃষ্টি করেছেন। কিন্তু তিনি যেটা করলেন সেটাকে বলা যেতে পারে, এটাকে বলা হয় একটা ননসেন্স, একটা উদ্ভট হাস্যরস। একটার সঙ্গে আর একটার সম্পর্ক নেই। ছিল রুমাল হয়ে গেল বেড়াল, কি সম্পর্ক? হজবরলতে আছে না, ছিল রুমাল হয়ে গেল বেড়াল। হ্যাঁ, এই যে একটা উদ্ভট ব্যাপার। তিব্বতের রাস্তা বলছে ডায়মন্ড হারবার, শিয়ালদা, রানাঘাট, তিব্বত। ডায়মন্ড হারবার, শিয়ালদা, রানাঘাট, তিব্বত। তিব্বতের রাস্তা কোথায় দেখিয়ে দিচ্ছেন আর কি। তো এই যে একটা উদ্ভট ব্যাপারগুলো নিয়ে এসে হাস্যরস সৃষ্টি করছেন। আমরা কিসে হাসি বলো তো? যেগুলো আমাদের স্বাভাবিক জীবনে দেখি না, সেভাবে হাসি। হ্যাঁ, এই যে ধরো আমি এখন তোমাদের পড়াচ্ছি যে ভঙ্গিতে, একজন শিক্ষকের পড়ানোর ভঙ্গি এটাই। তো আমি যদি এখনই তোমাদেরকে আমি এখন সুকুমার রায়ের লেখা
একটি কবিতা আমি তোমাদেরকে শোনাবো, এইভাবে যদি বলি, এটা স্বাভাবিক নয়, স্বাভাবিকতার বাইরে গিয়ে হলো, এবং একটু না একটু হলেও হাসি পাবে, পাবে তো। তাহলে যেটা স্বাভাবিক নয়, আমাদের স্বাভাবিক বোধবুদ্ধির মধ্যে যেটা ঠিক ঠিক পড়ে না, যেটা সামাজিকভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে না, সেটার যখন পরিবেশন করা হয়, সাহিত্যে হোক, শিল্পের অন্যান্য মাধ্যমে হোক, অভিনয়ে হোক, নাটকে হোক, সেটাকে হাস্যরস বলা হয়। এবং এই হাস্যরসের ক্ষেত্রে অনেকগুলো বিভাগের মধ্যে আমরা সুকুমার রায়কে চিনি। ননসেন্স অর্থাৎ উদ্ভট হাস্যরসের একজন অসাধারণ প্রয়োগকর্তা, অসাধারণ। এবার আমরা আমাদের এই নোট বই, এই কবিতার আলোচনায় চলে আসি। এখানে জনৈক ছেলে বা কৌতূহলী ছেলে, না বললেও আমরা বলি কৌতূহলী, তাই না? এতে মেয়েও তো হতে পারে, সেও তো বলতে পারে। তো সে তার কৌতূহল আছে, কেন এটা হয়, কেন ওটা হয়। তোমাদের কৌতূহলটা অনেক বেশি, যত শিশু তার কৌতূহল অনেক বেশি হয়, এটা কেন হয়, ওটা কেন হয়। এবং সেই কৌতূহল যতক্ষণ না মেটে, সে ততক্ষণ ছটফট করতে থাকে। তো ইনি যখন লিখছেন, কবিতাটা লিখছেন, তখন আমাদের কাছে ওই কাগজ কলম ছাড়া মনের কথা লিখে রাখার আর কোনো মাধ্যম ছিল না। এখন হয়তো মনে কোনো প্রশ্ন জিজ্ঞাসা হলো, কাছে কাগজ কলম নেই, ফোনের মধ্যে নোটপ্যাড আছে, লিখে টিকে নিলাম। আমি তো বেশিরভাগ ক্ষেত্রে তাই করি। তোমরাও ধীরে ধীরে এই ব্যাপারটাতে রপ্ত হয়ে উঠছো। তো কাগজ কলমে লিখে নিতে হবে। এবং যখনই সে সময় পাবে, কার কাছ থেকে? মেজদার কাছ থেকে। মেজদা, এই চরিত্রটা কিন্তু আমাদের বাংলা সাহিত্যে বিভিন্নভাবে বেশ একটা গুরুগম্ভীর কিন্তু মজাদার চরিত্র হিসাবে রয়েছে। তোমরা যখন শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের কোনো অংশ যদি পড়ো, দেখবে ওখানে মেজদাকে নিয়ে বেশ একটা হাস্যরস রয়েছে, সেই রয়্যাল বেঙ্গল টাইগার ইত্যাদি ইত্যাদি নিয়ে। হ্যাঁ, সেই মেজদা, বা ধরো আমাদের সুকুমার রায়েরই কবিতা রয়েছে সৎপাত্র, সেখানেও কিন্তু ওই দাদার একটা বেশ ভূমিকা রয়েছে। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। তো এই মেজদার কাছ থেকে সে প্রশ্নগুলো জেনে নিতে চায়, এবং তার অনেক কৌতূহল, অনেক প্রশ্ন, এবং বেশ কিছু প্রশ্নের উত্তর সে তার নোট বইয়ে লিখে রেখেছে, যার জন্য সে নিজেকে কিন্তু বেশ গর্বিত মনে করছে। সে অন্যের কাছে বলছে, হ্যাঁ, তোমাদের কাছে আমার কাছে যা যা উত্তর আছে, আমি যা যা জানি, তোমরা এত কিছু জানো না, কারণ তোমাদের কাছে নোটবুক নেই, তোমাদের কাছে নোট বই নেই। আমার কাছে নোট বই আছে, আমি সব প্রশ্ন লিখে রাখি, আর তার উত্তরগুলো ঠিক ঠিক সময় মতন জেনে নিই। একদম মানে এখানে কোনো ব্যঙ্গের ব্যাপার নেই, এখানে অন্য কোনো রকম বিষয় নেই, এখানে শুধুমাত্রই হাস্যরস, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হাস্যরস। এবার কবিতাটা ধরে আলোচনা করি। এই দেখো পেন্সিল নোটবুকে হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। আমার কাছে বই নেই, আমি অন্য একটি ফোনে এই কবিতাটা বের করে নিয়ে পড়ছি। তোমাদের বললামই যে আমি একটু অন্য জায়গায় রয়েছি আর কি। যাই হোক, এই দেখো পেন্সিল নোটবুকে হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। তার নোটবুকে সমস্ত কিছু নানা রকম নানা ভঙ্গিতে সে লিখে রেখেছে। ভালো কথা শুনি যে এই চটপট লিখি তাই, ফড়িংয়ের কটা ঠ্যাং আর শুলা কি কি খায়। তোমাদের মধ্যে যে যে প্রশ্নগুলো, যে যে কৌতূহলগুলো, কবি সেই কৌতূহলগুলো ধরেছেন। ঠিক ফড়িং নিয়ে খেলার একটা স্বভাব আছে না? ফড়িং ধরো তোমরা কেউ? আমরা ছোটবেলায় ধরতাম, নিশ্চয়ই তোমরাও ধরো। তো মনে হতেই পারে ফড়িংয়ের কটা ঠ্যাং থাকে। আচ্ছা, আরশোলা কি কি খেতে পারে জানা নেই, ঝট করে কাছে কেউ নেইও যে জেনে নেবে।
তাই সে লিখে রাখছে, নোট বইয়ের মধ্যে লিখে রাখছে, নোটবুকে লিখে রাখছে। যখনই সময় পাবে তখনই সে তার উত্তরটা জেনে নেবে। আঙুলেতে আটা দিলে কেন লাগে চটচট, কাতুকুতু দিলে গরু কেন করে ছটপট। সত্যি তো, আঙুলে আটা দিলে কেন চটচট করে? একটা খুবই কৌতূহলী প্রশ্ন, এবং এই প্রশ্নটার উত্তরও সে জেনে নিতে চায়, যাতে পাছে ভুলে না যায়, তার জন্য সে লিখে রাখছে। যখনই সুযোগ পাবে সে কিন্তু উত্তরটা জেনে নেবে। বা কাতুকুতু দিলে গরু কেন ছটপট করে, মানুষের মতন গরুও তাহলে কাতুকুতু দিলে ছটপট করে, কেন করে? শিশু মনের এই প্রশ্ন, এই প্রশ্নের উত্তর তাকে জানতেই হবে, এবং প্রশ্নটা লিখে রাখছে সে, যাতে সময় পেলেই প্রশ্নগুলোর উত্তর সে জেনে নিতে পারে। দেখে শিখে পড়তে শুনে, দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমিয়ে। বলছে এত কিছু দেখে সে সমস্ত কিছু লিখে রেখেছে তার নোট বইয়ে, নিজে নিজেই লিখে রেখেছে। কান করে কটকট, পোড়া করে টনটন, ওরে রামা ছুটে আয়, নিয়ে আয় লণ্ঠন। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, ঝোলাগুড় কিসে দেয়, সাবান না পটকা। ওই যে বললাম না, উদ্ভট রসের একজন অন্যতম শ্রেষ্ঠ শিল্পী সুকুমার রায় এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো করেছেন, বা একটি বালক বা বালিকার হয়ে যে প্রশ্নগুলো তিনি তার কবিতায় উল্লেখ করলেন, তার মধ্যে হয়তো অদ্ভুত ব্যাপার নেই, কিন্তু এইখানে গিয়ে দাঁড়িয়ে যে ঝোলাগুড় সাবানে দেয় না পটকায় দেয়। পটকা মানে ওই যে বাজি দুদুমা। তো ঝোলাগুড়ের সঙ্গে সাবান বা পটকার সম্পর্কটা কোথায়? তোমাদের মাথায় নিশ্চয়ই এই ধরনের অদ্ভুত প্রশ্ন আসবে না, কিন্তু সুকুমার রায়ের মাথায় এসেছে। কেন এসেছে? হাস্যরস সৃষ্টি করবার জন্যই এসেছে। এতক্ষণ যে প্রশ্নগুলো করে গেছেন, প্রশ্নগুলো একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে, যুক্তি রয়েছে, কিন্তু এইখানে গিয়ে একটা উদ্ভট দুটো জিনিস, যার কোনো সম্পর্ক নেই, কিন্তু এই সম্পর্কবিহীন একটা বিষয় উল্লেখ করে একটা হাস্যরস উপহার দিলেন আমাদেরকে, বলতে পারি, তাই না? এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। যে কথাটা আমি কিছুক্ষণ আগে বলেছি, মেজদা চরিত্রটা বাংলা সাহিত্যে বহু জায়গায় মেজদা চরিত্রটা কিন্তু বেশ লেখাপড়া জানা, বা সত্যিকারের লেখাপড়া জানা না থাকলেও তিনি বেশ লেখাপড়া জানেন, সিরিয়াস একজন মানুষ হিসাবে বাংলা সাহিত্যের নানা জায়গায়, কি কবিতায়, কি উপন্যাসে, কি ছোট গল্পে মেজদা চরিত্রটা রয়েছে। তো এখানেও সেই মেজদার কথাই বলছেন কবি, বর্দা নয়, ছোটদা নয়, মেজদা। মেজদা মানেই কেমন একটা বেশ সিরিয়াস ব্যাপার সাহিত্যে, বাংলা সাহিত্যে। তো সে যে প্রশ্নগুলো লিখে রাখছে, সে মেজদার কাছে খুঁচিয়ে, অর্থাৎ মেজদাকে বারে বারে খুঁচিয়ে, মানে বারে বারে জিজ্ঞাসা করে। আচ্ছা, দেবব্রত রাউত ভালো লাগছে, এটা আমাদের প্রাপ্তি, তাই না? তোমাদের ভালো লাগলে পারেই আমাদের পড়ানো সার্থক হয়। ঠিক আছে, চলো। পেট কেন কামড়ায় বলো দেখি পারোকে, বলো দেখি ঝাঁঝ কেন জোয়ানের আরোকে। হ্যাঁ, পেট কেন কামড়ায় বা জোয়ানের আরোক, খেয়েছো তো? জোয়ান তো সত্যি ঝাঁঝ লাগে বেশি। আমি এই জোয়ান নিজেও খুব একটা খেতে পারি না, 2-4টে দানা বড় জোর, তারপরে ঝাল লেগে যায়। আমার একটু ঝাল ফোবিয়া আছে বলতে পারো। বাড়িতে একটু বকাটাকাও খাই আর কি, রান্না একটু স্বাভাবিকের থেকে একটু বেশি ঝাল হয়ে গেলেই আমি বলি ঝাল হয়েছে, আর ওদিকে ও বলবে যে কোথায় ঝাল হয়েছে। তো যাই হোক, জোয়ানটা আমারও ঝালের জন্য ঠিক আছে পছন্দ নয়। জোয়ানে কেন ঝাল থাকবে? জোয়ানে যদি বেশ একটা রসগোল্লার মতন মিষ্টি মিষ্টি ব্যাপার থাকতো, তাহলে হাবুস গুবুস করে খেয়ে নেওয়া যেত। তো যাই হোক, এই কৌতূহলী শিশুটির, তার মনে প্রশ্ন যে জোয়ানের আরোকে কেন এত ঝাঁঝ, বা পেট কেন কামড়ায়, তেজপাতে তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়। সত্যি তো, নাক কেন ডাকে, পিলে চমকায় কেন, মানে আমরা অবাক হয়ে যাই কেন, অর্থাৎ তোমার
কোনো একটা কিছু ঘটলে হঠাৎ করে বুকের মধ্যে যে একটা দমকা একটা আঘাত লাগা, তাই না? এটাকে পিলে চমকানো বলে। একটা বাজ পড়লো, পিলে চমকে গেল, অর্থাৎ হৃৎপিণ্ডে একটা দমকা একটা প্রতিক্রিয়া হলো। কেন এরকম হচ্ছে, কেন এরকম হয়, তেজপাতায় তেজ কেন থাকে, জোয়ানের আড়কে কেন ঝাঁঝ থাকে, লঙ্কায় কেন ঝাল থাকে, নাক কেন ডাকে, কত প্রশ্ন। নাক ডাকে কেন, এই প্রশ্নটা অনেকেরই তোমাদের বাবা মা কাকা বয়স্ক মানুষ বা মাও হতে পারে, ঠাকুমা ঠাকুরদা, শুলে সময় নাক ডাকে। কারোর নাক ডাকার আওয়াজ এত বেশি হয় যে পাশে কেউ শুয়ে থাকতে পারে না। বৈজ্ঞানিক কারণ আছে, এবং যাদের খুব বেশি নাক ডাকে সেটা সবসময় ভালোও নয়। তার সঙ্গে হার্টের সমস্যার সম্পর্ক থাকতে পারে, সাইনাসের সম্পর্ক থাকতে পারে, এগুলো কাটিয়ে ওঠা দরকার। মানে তোমাদের গুরুজনের যদি কারোর অতিরিক্ত নাক ডাকার অভ্যাস থাকে, অবশ্যই তোমরা তাদের স্বাস্থ্যটা একটু পরীক্ষা করিয়ে নিতে বলবে, কেননা অতিরিক্ত নাক ডাকাটা কোনো ভেতরের সমস্যার কারণে হয়। এটুকু তোমাদের একটু বলে দিলাম। হ্যাঁ, তো এই যে প্রশ্নটা একটা শিশু মনে, যে নাক কেন ডাকছে, কার নাম দুন্দুভি, কার নাম অরণি। দুন্দুভি তোমার বড় ঢাক, দামামা। এটা তোমার ওই আগেকার সময় যুদ্ধ টুদ্ধ হলে তার সূচনার সময় বাজিয়ে, হ্যাঁ, তার একটা সূচনা ঘোষণা করা হতো, বা কোনো মাইকিংয়ে যখন ততটা প্রয়োগ ছিল না বা একেবারেই ছিল না, সে সময় কোনো সরকারি ঘটনা হোক, জমিদার বা রাজা, বা পরবর্তীকালে আমরা যদি বলি ব্রিটিশ সরকারেরও কোনো ব্যাপার, তাদের প্রশাসনিক কোনো ঘটনা টটনা হলে ওই যে ডুক 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 বাজিয়ে তারপরে বলা হতো না যে রাজামশাই এই ঘটনা করেছেন। তো ওই যে ঢাকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যায় এবং গুরুগম্ভীর বড় ঢাক, সেটাকে বলা হয় দুন্দুভি। হ্যাঁ, আর অরণি হচ্ছে চকমকি পাথর, পাথর ঘষে যে আগুনের ফুলকি ছোটে, সেটা হচ্ছে চকমকি পাথর। তো এই যে দুন্দুভি এবং তোমার অরণি, এ দুটো জিনিস কি? খুব স্বাভাবিকভাবে প্রশ্ন তো, এত সব প্রশ্নের উত্তর সে লিখে দিচ্ছে, এত সব প্রশ্নের উত্তর সে জানতে চায়। কার কাছ থেকে জানতে চাইছে? মেজদার কাছ থেকে জানতে চাইছে। সময় সুযোগ পেলেই সে কিন্তু জেনে নেবে প্রশ্নের উত্তরগুলো। বলে দিয়েছে, তাই না? বলবে কি, তোমরা তো নোট বই পড়নি। হ্যাঁ হ্যাঁ, এই যে গর্বের কথাটা, বলো দেখি কার নাম দুন্দুভি, বলো দেখি কার নাম অরণি। আমরা কোনো কিছু আগে থেকে জেনে ফেললে, মানে যখন বুঝতে পারি যে এটা আর কেউ জানে না, তখন মনের মধ্যে বেশ একটা গর্ব হয় যে এমন একটা সংবাদ আমি জানি যেটা অন্তত আমার চারপাশে কেউ খুব একটা জানে না, তাই না? ধরা যাক তোমার শ্রেয়া ঘোষালের হয়তো ডাক নাম অন্য কিছু আছে যেটা তুমি জানো, আমি কিন্তু সত্যি জানি না, আমি ব্যক্তিগতভাবে জানি না, আদৌ আছে কিনা তাও জানি না। যাই হোক, হতে তো পারে। আমার নাম ঋতুরাজ গোস্বামী, ঋতুরাজ স্যার। হ্যাঁ, আমার একটা ডাকনাম আছে। এইবার তোমাদের মধ্যে কেউ হয়তো সেই ডাকনামটা জানো, তো যে জানে সে আরো দু চারজনের কাছে, যারা জানে না, এই ওই ওই যে স্যার পড়িয়েছিলেন ঋতুরাজ স্যার, জানিস তার ডাকনামটা কি? জানিস না তো? শুনে রাখ, তার ডাকনামটা হচ্ছে পাঁচু গোপাল। এটা আমার ডাকনাম নয়, বললাম তো। এরকম হয়তো আমরা যেটা জানি কিন্তু অন্য কেউ জানে না, তাদের কাছে বেশ একটা গর্বের বিষয়। হ্যাঁ, আমি জানি, তুমি জানো না। তো এই তো শিশু, তোমাদের মধ্যেই এই বিষয়টা, আমাদের মধ্যেই হয়তো যত অল্প বয়স থাকবে তত কৌতূহল বেশি, জানার আগ্রহ বেশি, জানতে পারলে খুশি হওয়ার উপভোগটা অনেক বেশি। সত্যি তাই, শৈশবে কোনো কিছু জানতে পারলে এত খুশি হতাম, এখনো তো প্রতিনিয়ত জানছি, প্রতিনিয়ত শিখছি, কিন্তু শৈশব বা কৈশোরে কোনো নতুন কিছু জানার যে খুশি হওয়াটা না, ওই খুশিটা এখন আর ততটা হয় না। ঠিক আছে, জানলাম, আর বিজ্ঞ ভাব চলে এসেছে, গোপ টোপ পেকে গেছে, চুল পেকে গেছে, অনেক দিন চাকরি হয়ে গেছে, অনেক বিজ্ঞ হয়ে যাচ্ছি, তো
খুশি হই, শৈশবের বা কৈশোরের মতন খুশি হই না, স্বীকার করতেই হবে। শৈশবের বা কৈশোরের মতন সেই কৌতূহল নেই। আমার এখানে পাশে ঝিল আছে, ঝিল আমি তোমাদের যদি দেখাতে পারতাম, একটু ঝিলটা দেখিয়ে নিই। বিরাট বড় ঝিল, কচুরি পানায় ভর্তি। এটা সাঁতরাগাছি ঝিল, যেখানে পরিযায়ী পাখিরা আসে। এত কচুরি পানা কেন, পরিযায়ী পাখি কেন আসে, কত প্রশ্ন তো হওয়া উচিত, প্রশ্ন হয়ও। কিন্তু ছোটবেলায় প্রশ্নগুলো যেভাবে হতো, যে আনন্দ পেতাম প্রশ্নে এবং তার উত্তরে, এখন সেই আনন্দটা প্রশ্নেও হয় না, উত্তরেও হয় না। ঠিক আছে, ওকে, আমাদের সময়ও হয়ে গেল। কবিতাটা পুরোটাই পড়ালাম, অল্প ছোট কবিতা, কঠিন নয় তার বিষয়বস্তু, ভাববস্তু। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে আমার আর একটা দিন কবিতার ক্লাস আছে। আমি কবিতার ক্লাসই নেব, কিন্তু যদি আমি আমার বাড়িতে যেতে পারি তাহলে প্রশ্ন উত্তর লেখার, সঠিকভাবে লেখার বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করব, কাজে দেবে তোমাদের। ঠিক আছে, সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। এই যে সিচুয়েশনটা, সময়টা, এটা খুব একটা ভালো সময় নয়। স্কুলে বন্ধু বান্ধব মিলে থেকে পড়াশোনার যে আনন্দ, সেই আনন্দটা পাচ্ছ না তোমরা, আমরাও ব্যথা পাচ্ছি। এই যে পড়াচ্ছি, কে সামনে কেউ নেই, কারোর কাছ থেকে প্রশ্নটা জানতে পারছি না, কারোর কৌতূহলটা বুঝতে পারছি না, শুধুমাত্র আন্দাজ করে যে যাচ্ছি যে কি কি মনে তোমাদের প্রশ্ন হতে পারে, তার উত্তর দিচ্ছি, বোঝানোর চেষ্টা করছি। আমাদের প্রাণের শহর চাকদার পক্ষ থেকে একটা দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে, আরও অনেক ছেলে মেয়ে যাতে এর মধ্যে যুক্ত হয়। আমরা তো চেষ্টা করবই, তোমরা চেষ্টা করবে, আর গার্জিয়ান যারা শুনছেন তারাও অবশ্যই চেষ্টা করবেন। ঠিক আছে, প্রত্যেকের জন্য, ছাত্রছাত্রীদের জন্য অনেক অনেক ভালোবাসা। গার্জিয়ানরা যারা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ। ভালো থাকুক, ভালো কাটুক দিনগুলো।